গল্পের শুরুতে আমরা জংহো নামের একজনকে দেখি। সে আগে একজন পুলিশ ছিল, কিন্তু কয়েক বছর আগে চাকরি থেকে বরখাস্ত হওয়ার পর সে এখন কল গার্লদের ব্যবসা চালায়। তাকে আমরা এই গল্পের বস বলতে পারি। বসের আয়ের মূল উৎস তার মেয়েরা, কিন্তু ইদানিং তার দুজন মেয়ে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গেছে। তারা পালিয়েছে নাকি কোনো বিপদে পড়েছে তা নিয়ে বস চিন্তিত, কারণ তার ব্যবসায় লাল বাতি জ্বলতে শুরু করেছে। এর মধ্যেই একদিন বসের কাছে একটা কল আসে সার্ভিসের জন্য। সে তার আরেক মেয়ে, যাকে আমরা ব্ল্যাক হেয়ার বলতে পারি, তাকে পাঠায় এক বয়স্ক লোকের কাছে। মেয়েটি দ্রুত কাজ শেষ করতে গিয়ে বাথরুমে যাওয়ার সময় দরজার পেছনে একজনকে লুকিয়ে থাকতে দেখে, যার হাতে একটি ভিডিও ক্যামেরা। মেয়েটি বুঝতে পারে এরা বিকৃত মানসিকতার, তাই সে রেগে গিয়ে বেরিয়ে আসতে চায়, কিন্তু ওই বয়স্ক লোকটা তাকে বাধা দেয় এবং চুল ধরে টানে। খবর পেয়ে বস দ্রুত সেখানে পৌঁছায়, মেয়েটিকে নিরাপদে পাঠিয়ে দেয় এবং ওই বয়স্ক লোককে আচ্ছা মতো ধোলাই দেয়। তবে বস বুঝতে পারে তার নিখোঁজ মেয়েদের সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। ব্ল্যাক হেয়ার এই পেশার ঝুঁকি দেখে ভয় পেয়ে যায় এবং সাধারণ জীবনযাপনের সিদ্ধান্ত নেয়। সে বসকে নিখোঁজ মেয়েদের ব্যাপারে পুলিশে খবর দিতে বলে, কিন্তু বসের নিজের ব্যবসায়ী তো অবৈধ, সে কিভাবে পুলিশের কাছে যাবে? ঠিক তখনই বসের সহকারীর ফোন আসে। একজন কাস্টমার খুব তাড়া দিচ্ছে, কিন্তু এখন পাঠানোর মতো শুধু মিজিন নামের একজনই আছে। মিজিন অসুস্থ হওয়া সত্ত্বেও তার ছোট মেয়েকে বাড়িতে একা রেখে কাজের জন্য বের হয়। বস হঠাৎ খেয়াল করে ওই কাস্টমারের ফোন নাম্বারের শেষ 4 ডিজিট 4885। এই নম্বরটা তার খুব চেনা লাগছে। খাতা খুলে সে দেখে তার যে দুজন মেয়ে নিখোঁজ হয়েছে তারা শেষবার এই 4885 নম্বরের কাস্টমারের কাছেই গিয়েছিল। বস সাথে সাথে মিজিনকে কল করে, জানতে পারে কাস্টমার তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে, যা মাংওয়ানদং এলাকায়। বসের আর বুঝতে বাকি থাকে না যে মেয়েদের নিখোঁজ হওয়ার পেছনে এই কাস্টমারই দায়ী। সে মিজিনকে বলে ওই বাড়িতে ঢুকেই যেন বাথরুমে যাওয়ার নাম করে তাকে ঠিকানাটা মেসেজ করে। এই সাইকো কাস্টমারকে আমরা ঘাতক বলেই ডাকব। বস একা ওই ঘাতকের সাথে পারার সাহস পায় না, তাই সে তার প্রাক্তন পুলিশ সহকর্মীকে ফোন করে, কিন্তু ওই পুলিশ তখন শহরের মেয়রের নিরাপত্তায় দায়িত্বে ব্যস্ত। হঠাৎ এক লোক মেয়রের মুখে মল ছুঁড়ে মারে। এই বিশৃঙ্খলায় পুলিশ সহকর্মী বসের ফোন কেটে দেয়। বাধ্য হয়ে বসকে একাই মাঠে নামতে হয়। এদিকে মিজিন ওই ঘাতকের সাথে এক অদ্ভুত গা ছমছমে বাড়িতে প্রবেশ করে। উঠানে একটা সাদা কুকুর আর মাটিতে সদ্য খোঁড়ার দাগ। মিজিন বাথরুমে ঢুকে বসকে মেসেজ করতে যায়, কিন্তু দেখে ফোনে কোনো নেটওয়ার্ক নেই। বাথরুমের জানালাও পেরিক দিয়ে বন্ধ। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাথটাবের ভেতরে সে রক্তের দাগ আর চুল পড়ে থাকতে দেখে। ভয়ে মিজিন বাইরে এসে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখে ততক্ষণে মেইন দরজা বাইরে থেকে তালাবদ্ধ। বস এদিকে ওই এলাকার কাছাকাছি চলে এলেও মিজিনের কোনো মেসেজ পায় না। মিজিনকে ততক্ষণে ঘাতক দড়ি দিয়ে আষ্টপৃষ্টি বেঁধে ফেলেছে। মিজিন কাঁদতে কাঁদতে বলে যে তার 7 বছরের একটা মেয়ে আছে, তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু এই সাইকো ঘাতকের মনে কোনো দয়া নেই। সে হাতুড়ি আর ছেনি বের করে মিজিনের মাথায় আঘাত করতে যায়। মিজিন পাগলের মতো বাধা দেওয়ায় ঘাতকের হাতেই আঘাত লাগে। রেগে গিয়ে সে সরাসরি হাতুড়ি দিয়ে মিজিনের মাথায় আঘাত করে। মিজিন ফ্লোরে লুটিয়ে পড়ে, জ্ঞান হারায়। ঘাতক তখন অদ্ভুত এক হতাশা অনুভব করে। বস বাইরে পাগলের মতো এদিক ওদিক খুঁজছে। অন্যদিকে ওই বাড়ির দরজায় কলিং বেল বেজে ওঠে। ঘাতক রক্তমাখা শার্ট পরেই দরজা খোলে। দেখে দুজন চার্চের লোক মিস্টার পার্কের খোঁজে এসেছে। ঘাতক তাদের তাড়িয়ে দিতে চায়, কিন্তু উঠানের কুকুরটা ওই লোকদের কাছে ছুটে যায়, কারণ কুকুরটা মিস্টার পার্কেরই। ঘাতক বুঝতে পারে এরা জেনে গেছে, তাই সে মিথ্যা বলে যে মিস্টার পার্ক ভেতরে ঘুমাচ্ছে আর তাদের ভেতরে ডাকে। বোঝাই যাচ্ছে ঘাতক মিস্টার পার্ককে মেরেই এই বাড়িটা দখল করেছে, আর এখন এই দুজনকেও সে মেরে ফেলবে। এরপর ঘাতক ওই চার্চের লোকদের গাড়িটা সরিয়ে রাখতে যায়, কিন্তু রাস্তার এক গলিতে সে বসের গাড়ির সাথে সজোরে ধাক্কা খায়। বস গাড়ি থেকে নেমে ক্ষতিপূরণের জন্য ঘাতকের ফোন নাম্বার চায়। ঘাতক নাম্বার দিতে অস্বীকার করে। বসের প্রাক্তন পুলিশের চোখ হঠাৎ খেয়াল করে ঘাতকের শার্টে ছিটকে আসা রক্তের দাগ। বসের সন্দেহ হয়। সে সরাসরি ঘাতককে জিজ্ঞেস করে, তোর নম্বর কি 4885? বলেই সে ওই নম্বরে কল ডায়াল করে, আর সাথে সাথেই ঘাতকের পকেটে থাকা ফোন বেজে ওঠে। ধরা পড়ে গিয়ে ঘাতক দৌড় লাগায়। বসও তার পিছু নেয়। দীর্ঘক্ষণ ধাওয়া করার পর ঘাতক ক্লান্ত হয়ে পড়ে। বস তাকে ধরে রাস্তায় ফেলে আচ্ছা মতো পেটাতে শুরু করে। বস তার পকেট থেকে আইডি কার্ড বের করে দেখে ঠিকানা অন্য এলাকার। ঠিক এই সময় এক টহল পুলিশ সেখান দিয়ে যাচ্ছিল। বস নিজেকে পুলিশ দাবি করলেও কোনো প্রমাণ দেখাতে পারে না, ফলে পুলিশ দুজনকেই থানায় ধরে নিয়ে যায়। থানায় বস বারবার বলতে থাকে যে এই লোকটা তার মেয়েদের গায়েব করেছে। সে তার প্রাক্তন পুলিশ বন্ধুকেও ফোন করার চেষ্টা করে, কিন্তু ডিউটিতে রত পুলিশরা বসের কথায় কান দেয় না, উল্টো ঘাতকের সাথে ভদ্র আচরণ করে। অবশেষে পুলিশের সন্দেহ হয় যখন তারা দেখে ঘাতকের গাড়িটা তার নিজের নয়, আর সে নিজের ফোন নম্বর নিয়েও মিথ্যা বলেছে। এরই মধ্যে বসের ওই পুলিশ বন্ধু থানায় আসে। সে ওই মল ছুঁড়ে মারা লোকটিকে ধরে আনে। ঘাতককে জিজ্ঞাসাবাদ শুরু হলে সে নির্লিপ্তভাবে স্বীকার করে যে সে 9 জনকে খুন করেছে।
পুলিশ বন্ধুর সাথে সাথে বুঝতে পারে সম্প্রতি মাংওয়ানদং এলাকায় যে 3 নারীর মৃতদেহ মিলেছিল এটা তার সাথেই যুক্ত, কিন্তু লোকাল পুলিশ কেসটা ছাড়তে চায় না যতক্ষণ না বড় অফিসার এসে ঘাতককে তাদের জিম্মায় নেয়। পুলিশ মিজিনকে মৃত ধরে নিয়েই তদন্ত শুরু করে, কিন্তু বসের মান বলছিল মিজিন এখনো বেঁচে আছে। সে একাই তদন্তে নামে। সে ঘাতকের গাড়িতে থাকা তথ্যের সূত্র ধরে গাড়ির আসল মালিক চার্চের লোকটার বাড়িতে যায়। সেখানে কিছু না পেয়ে সে গাড়ির ভেতর থেকে পাওয়া চাবি নিয়ে তার সহকারীকে পাঠায় ওই এলাকার সব আন্ডারগ্রাউন্ড রুম চেক করতে। অন্যদিকে পুলিশকে 12 ঘন্টার মধ্যে প্রমাণ জোগাড় করতে হবে, না হলে প্রসিকিউটরের নির্দেশে ঘাতককে ছেড়ে দিতে হবে। ঘাতক পুলিশের কাছে স্বীকার করে যে সে ছেনি ও হাতুড়ি দিয়ে মাথায় মেরে মানুষ খুন করে, রক্ত ঝরিয়ে লাশ হালকা করে এবং টুকরো করে পুঁতে রাখে। কিন্তু লাশ কোথায় রেখেছে সেটা সে কিছুতেই বলে না। বস এদিকে মিজিনের বাড়িতে যায় তার ডিএনএ স্যাম্পল আনতে, যাতে ঘাতকের শার্টের রক্তের সাথে মেলানো যায়। সেখানে গিয়ে দেখে মিজিনের ছোট মেয়েটা একা বসে আছে। মেয়েটার করুণ অবস্থা দেখে বস তাকে নিজের সাথেই নিয়ে আসে। এদিকে থানার বড় অফিসার মিডিয়াকে সামলাতে ব্যস্ত। মেয়রের গায়ে মল ছোঁয়ার ঘটনা ধামাচাপা দিতে সে এই সিরিয়াল কিলারের কেসটা বড় করে দেখাতে চায়। বস হার না মেনেই ঘাতকের আসল ঠিকানা খুঁজতে থাকে। সে ঘাতকের বোনের কাছে যায়, জানতে পারে ঘাতক নিজের ভাগ্নেকেও মেরে আহত করে পালিয়েছিল। এরপর বস অন্যান্য দালালদের সাথে কথা বলে। একজনের কাছ থেকে জানতে পারে এই ঘাতক আসলে চরম বিকৃত মানসিকতার এবং সে শারীরিক অক্ষমতায় ভোগে। এই অক্ষমতার রাগ সে নারীদের ওপর মেটায়। অন্যদিকে বসের সহকারী একটা সন্দেহজনক রুম খুঁজে পায়, যার দেয়ালে ঘাতকের আঁকা ভয়ঙ্কর সব ছবি ছিল। এটা ছিল ঘাতকের প্রাক্তন রুমমেটের বাসা। থানায় পুলিশ এক সাইকোলজিস্টকে আনে ঘাতকের মনস্তত্ত্ব বোঝার জন্য। সাইকোলজিস্ট সরাসরি বলে দেয় যে ঘাতক শারীরিকভাবে অক্ষম, তাই সে নারীদের মাথায় আঘাত করে এক ধরনের বিকৃত তৃপ্তি পায়। এই কথা শুনে ঘাতক চরম রেগে গিয়ে সাইকোলজিস্টের ওপর হামলা করে বসে। এরই মধ্যে মিজিনের ছোট মেয়েটা বসের গাড়ি থেকে বেরিয়ে যায় এবং একটা গাড়ির ধাক্কায় আহত হয়। বস তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। পরদিন সকালে ঘাতক হঠাৎ করেই পুলিশের কাছে একটা ভুয়া জায়গার নাম বলে, একটা পাথর কাটার কারখানা। পুলিশ পুরো ফোর্স নিয়ে সেখানে মাটি খুঁড়তে শুরু করে, কিন্তু বসের অভিজ্ঞ মন বলে মিজিনের গাড়ি যেখান থেকে পাওয়া গেছে সেখান থেকে এত দূরে কোনো মেয়েকে হেঁটে নিয়ে যাওয়া সম্ভব নয়। আসল জায়গাটা গাড়ির আশপাশেই 5 মিনিটের হাঁটা দূরত্বের মধ্যে। কিন্তু পুলিশ বসের কথা পাত্তাই দেয় না। ঠিক এই সময় থানায় এক প্রসিকিউটর এসে হাজির হয়। সে দেখে পুলিশের কাছে কোনো প্রমাণ নেই, কোনো লাশ নেই, আর ঘাতকের মুখে মারধরের দাগ। সে মনে করে পুলিশ জোর করে মিথ্যে স্বীকারোক্তি আদায় করছে। মেয়রের ঘটনার দিক থেকে নজর ঘোরাতেই পুলিশ এই নাটক করছে ভেবে প্রসিকিউটর সাথে সাথে ঘাতককে রিলিজ করার নির্দেশ দেয় আর বসকে গ্রেফতার করার আদেশ দেয়। বসকে যখন পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল তখন সে চালক পুলিশকে কথায় কথায় রাগিয়ে দেয় এবং বোকা বানিয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে পালিয়ে যায়। সে জানে ঘাতক মুক্তি পেয়ে গেছে, তাই সে পাগলের মতো মাংওয়ানদংয়ের দিকে দৌড়াতে থাকে। এদিকে ঘাতক মুক্তি পেয়ে আয়েশি ভঙ্গিতে হেঁটে বাড়ির দিকে যাচ্ছে। পুলিশ তাকে ফলো করলেও একজন মেট্রোতে হারিয়ে যায়, আর নারী পুলিশটি তার বাড়ির বাইরে বোকার মতো অপেক্ষা করতে থাকে। গল্পে এবার অসাধারণ এক টুইস্ট আসে। আমরা দেখি মিজিন আসলে মারা যায়নি। ঘাতক যখন থানায় ছিল মিজিন জ্ঞান ফিরে পায়। সে নিজেকে মুক্ত করে ওই ভয়ঙ্কর বাড়ি থেকে পালিয়ে আসে। রাস্তা পুরো ফাঁকা। সে দৌড়াতে দৌড়াতে রাস্তার মোড়ের একটা মুদি দোকানে এসে আশ্রয় নেয়। দোকানের মালিক মহিলাকে সে সব খুলে বলে এবং পেছনের রুমে লুকিয়ে থাকে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিণতি, ঘাতক ঠিক ওই মুদি দোকানেই সিগারেট কিনতে আসে। দোকানের বোকা মালিক মহিলা ঘাতকের ভালো চেহারা দেখে তাকে বলে যে এক মেয়ে খুনির হাত থেকে পালিয়ে তার দোকানে লুকিয়ে আছে। সে ঘাতককে পুলিশের জন্য অপেক্ষা করতে বলে এবং তাকে রক্ষা করতে অনুরোধ করে। সব বুঝতে পেরে ঘাতকের মুখে এক ভয়ঙ্কর হাসি ফুটে ওঠে। সে দোকানের মালিক মহিলাটির কাছ থেকে একটা হাতুড়ি চেয়ে নেয়। এরপর যা হয় তা দর্শকের রক্ত হিম করে দেবে। বোকামির চরম মূল্য চোকাতে হয় ওই মহিলাকে। ঘাতক নির্দয়ভাবে দোকানের মালিককে হত্যা করে এবং অবশেষে মিজিনও তার নিষ্ঠুরতার শিকার হয়। ঘাতক মিজিনের মাথা কেটে ব্যাগে ভরে সেখান থেকে নির্বিঘ্নে পালিয়ে যায়। এদিকে পুলিশের অযোগ্যতা আর গাফিলতি যেন চূড়ান্ত সীমায় পৌঁছায়। এক পুলিশ গাড়িতে বসে ঘুমাচ্ছে আর অন্য নারী পুলিশটি ঘাতকের বাড়ির বাইরে বোকার মতো দাঁড়িয়ে আছে। ভেতরে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তার কোনো খবরই নেই। বস যখন দৌড়াতে দৌড়াতে মাংওয়ানদং এলাকায় পৌঁছায় তখন সে দেখে মুদি দোকানের সামনে অনেক পুলিশের গাড়ি। সে বুঝতে পারে বড্ড দেরি হয়ে গেছে। মিজিনের ক্ষতবিক্ষত মৃতদেহ দেখে বসের বুক ফেটে যায়। সে কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারে না। কেন সে নিজের লাভের আশায় আগে পুলিশকে জানায়নি? কেনই বা মিজিনকে ওই বিপদের মুখে ঠেলে দিল?
আজ শুধু তার ভুলের কারণেই মিজিনের ছোট্ট মেয়েটা সম্পূর্ণ এতিম হয়ে গেল। তীব্র অপরাধবোধ আর হতাশায় ভেঙে পড়া বস হঠাৎ মুদি দোকানের জানালা দিয়ে বাইরে তাকায়। দূরে চার্চের একটি জ্বলজ্বলে লাল ক্রুশ তার চোখে পড়ে, আর ঠিক তখনই তার মাথায় একটা বিদ্যুৎ খেলে যায়। তার মনে পড়ে যায় ঘাতকের পুরনো ওই রুমমেটের বাসায় দেখা ক্যালেন্ডারের কথা, যেখানে মা মেরি আর যিশুর ছবি ছিল। ঘাতকের দেয়ালে আঁকা অদ্ভুত ছবিগুলোর সাথে ওই চার্চের ছবির অদ্ভুত মিল। সে আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি ওই চার্চে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে চার্চের সামনের যিশুর মূর্তিটা এই ঘাতকেরই বানানো, আর ঘাতককে সেখানে আশ্রয় দিয়েছিল ওই মিস্টার পার্ক নামের লোকটি। বসের কাছে এখন মিস্টার পার্কের বাড়ির চাবি আছে। অন্যদিকে ঘাতক তখন বাড়িতে চার্চের ওই দুজনের লাশ আর সাদা কুকুরটাকে মাটিতে পুঁতে ফেলার কাজ শেষ করেছে। স্যুটটাই পরে একেবারে পরিপাটি হয়ে সে পালানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই মিস্টার পার্কের ঠিকানা জোগাড় করে বস সেখানে এসে হাজির হয়। বসের কাছে থাকা চাবি দিয়ে সে নিঃশব্দে দরজা খোলে, আর মুখোমুখি হয় দুই চিরশত্রু। ঘাতক তার ব্যাগ থেকে হাতুড়ি বের করার আগেই বস তাকে এক ঝটকায় ঘরের ভেতর ছুঁড়ে মারে। শুরু হয় এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী লড়াই। ঘাতক বসের পায়ে ছুরি ঢুকিয়ে দিলেও বসের ক্ষোভ আর আক্রোশের কাছে সে আজ একেবারেই তুচ্ছ। লড়াইয়ের এক পর্যায়ে বসের চোখ যায় ঘরের অ্যাকোয়ারিয়ামের দিকে। সেখানে ভাসছে মিজিনের কাটা মাথা। এই দৃশ্য দেখে বসের মাথার তার ছিঁড়ে যায়। সে যেন আক্ষরিক অর্থেই পাগল হয়ে ওঠে। সে ঘাতককে মাটিতে ফেলে এমনভাবে পেটাতে শুরু করে যে ঘাতক আর নড়াচড়ার ক্ষমতা হারায়। নিজের তৈরি করা হাতুড়ি দিয়েই আজ খুনির মৃত্যু লেখা হবে। বস হাতুড়ি তুলে নেয় ঘাতকের মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তেই সেই অপদার্থ পুলিশের দল এসে হাজির হয় এবং বসকে থামিয়ে দেয়। পুরো মুভিতে পুলিশ কোনো কাজেই আসেনি, কিন্তু শেষ মুহূর্তে এসে তারা ঠিকই খুনিকে বাঁচিয়ে দিল। পরবর্তীতে পুলিশ ওই বাড়ির উঠানের মাটি খুঁড়ে অসংখ্য লাশ উদ্ধার করে। অবশেষে ঘাতকের বিরুদ্ধে শক্ত প্রমাণ মেলে। মিডিয়া খবর পেয়ে ঝাঁপিয়ে পড়ে, যেন কালকের খবরের কাগজের হেডলাইন পেয়ে তারা আনন্দে আত্মহারা। কিন্তু দুঃখজনক সত্যি হলো, দক্ষিণ কোরিয়ায় তখন মৃত্যুদণ্ড কার্যত বাতিল। তাই এই ভয়ঙ্কর খুনি হয়তো জেলের ভেতরেই বেঁচে থাকবে। অন্যদিকে রক্তমাখা বস হাসপাতালে যায় মেইজিনের ছোট্ট মেয়েটিকে দেখতে। সেখানে হাসপাতালের গেটে তার দেখা হয় সেই মেয়ারের সাথে, যাকে মল ছুঁড়ে মারা হয়েছিল। রক্তমাখা বসকে দেখে কাপুরুষ মেয়ার নিজের সম্মান ভুলে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। বস হাসপাতালের জানালা দিয়ে রাতের আলোকিত সিউলের দিকে তাকিয়ে থাকে। এই ঝকমকে আলো ঝলমলে শহরের নিচে কত যে অন্ধকার আর নোংরামি লুকিয়ে আছে কে জানে। আর এখানেই আমাদের গল্পের সমাপ্তি ঘটে। বন্ধুরা, এতক্ষণ আপনারা যে মাস্টারপিস মুভিটির গল্প শুনলেন তার নাম দ্য চেজার 2008। মুভিটি IMDb-তে 7.9 রেটিং পেয়েছে। কিন্তু এর সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এটি কোনো সাধারণ কাল্পনিক গল্প নয়। এটি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সিরিয়াল কিলার ইউ ইয়ং চুলের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বাস্তব জীবনে এই নরপিশাচ 1 বছরেরও কম সময়ে অন্তত 19 জনকে নির্মমভাবে হত্যা করেছিল এবং পুলিশের কাছে স্বীকার করেছিল যে সে মৃত মানুষের অঙ্গপ্রত্যঙ্গও খেয়েছে। কিন্তু এই মুভি শুধু একজন খুনির গল্প বলে না, এটি আমাদের সভ্য সমাজের গালে একটা শক্ত চড় মারে। খেয়াল করে দেখুন, মুভিতে ঘাতক শারীরিকভাবে অক্ষম। পরিচালক এখানে মানুষের সাইকোলজি নিয়ে এক দারুণ খেলা খেলেছেন। আসলে এই অক্ষমতা শুধু ঘাতকের নয়, পুরো সমাজ, স্বার্থপর পুলিশ, কাপুরুষ মেয়র এবং আমরা সাধারণ মানুষ যারা চোখের সামনে অন্যায় দেখেও চুপ থাকি, আমরা সবাই যেন এই চরম অশুভ শক্তির সামনে অক্ষম বা ইম্পোর্ট্যান্ট। পুলিশ যদি নিজেদের স্বার্থ না দেখে, মেয়ারের সম্মান বাঁচানোর নাটক না করে প্রথম থেকেই বসের কথা শুনত, তবে মিজিনকে মরতে হতো না। শেষ দৃশ্যে মেয়ারের কাপুরুষের মতো পলায়ন প্রমাণ করে যে বিপদের সময় এই তথাকথিত সভ্য সমাজ কতটা অসহায়। এই মুভিটা আপনাকে ভাবাবে, আপনার মগজে আঘাত করবে। দর্শক, আপনি যদি এতক্ষণ আমার সাথে এই রোমাঞ্চকর জার্নিতে যুক্ত থাকেন, তবে আমি নিশ্চিত আপনার ভিতরের বিবেক একটু হলেও নাড়া দিয়েছে। যদি মনে হয় এই 16 মিনিট আপনার জীবনের একটা দারুণ ইনভেস্টমেন্ট ছিল আর মুভিটা আপনার মন ছুঁয়ে গেছে, তবে নিজের অজান্তেই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আপনার এই একটা লাইক আমাকে আরও এরকম সত্য ও গায়ে কাটা দেওয়া গল্প নিয়ে আসতে উৎসাহ দেবে। আর হ্যাঁ, এরপর কোন কোরিয়ান ক্রাইম থ্রিলারের গল্প শুনতে চান তা কমেন্টে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের অংশ হয়ে যান, কারণ আমাদের পরবর্তী গল্প হবে আরও ভয়ঙ্কর। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।